আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমরা একটা ক্লাস শেষ করেছি, এখন আমরা জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, নিউরন। নিউরনের 14 গোষ্ঠীতে আজকে কে কি আছে সবগুলো আজকে ভিডিওতে জানবো, এবং তোমরা কিভাবে চিত্র খুব সহজে আঁকাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। দেখো আমি কিভাবে আঁকাচ্ছি সেইভাবেই তোমরা আমাকে ফলো করবে। প্রথমে একটা ভি আকৃতির শেপ তৈরি করো। প্রথমে একটা ভি আঁকো, ঠিক মিডল পয়েন্টে খাতায় মাঝারি করে চিত্র আঁকতে হয়, বেশি বড় করা যাবে না, বড় করলেই তোমার সময় নষ্ট হবে। তো আমি কি পরের অংশটা আঁকতে পারি? তোমরা তাড়াতাড়ি একটা ভি আকৃতির শেপ দাও। এবার ইউ আকৃতির আমরা 3টা বা 4টা ইউ দিতে পারি। দেখো এইখান থেকে এই যে একটা ইউ, তারপরে আরো একটা ইউ দাও, তোমার ইচ্ছা মতো যে কয়টা দিতে পারো, দিলে সুন্দর দেখা যাবে। 4টা ইউ দিলাম, প্রথমে আমরা ভি আঁকলাম এবং 4টা ইউ এর মাধ্যমে নিউরনের মূল স্ট্রাকচারটা করে ফেললাম। এবার মাঝখানে একটা কি থাকে? নিউক্লিয়াস থাকে। এটাকে কি বলে? নিউক্লিয়াস। এবং এটার ভিতরে থাকে সাইটোপ্লাজম। এগুলা চিহ্নিত করবে, একটু পরেই কিন্তু আমি চিহ্নিত করে দেখাবো। এবার এইটাকে বলা হয় কোষ দেহ। এই কোষ দেহ থেকে একটা লম্বা তন্তুর মতো অংশ চলে গেছে, এই অংশটার নাম হচ্ছে অ্যাক্সন। আমরা একটু পরে চিহ্নিত করব। এখন এই অংশটা কি তোমাদের আঁকানো হয়েছে? এভাবে দুই দিকে 2টা অংশ দিয়ে দাও। আঁকানো শেষ এ পর্যন্ত। এইবার কোষ দেহের নিচের অংশ থেকে এইরকম করে একটু স্পেস থাকবে, কিন্তু এগুলার কোনো হিসাব করে দিতে হবে, তার কোনো মানে হয় না। তোমার একটা শেপ তৈরি করবা যেখানে যে কয়টা দিলে দেখতে সুন্দর দেখা যায় সেইভাবে করবে। আমি 4টা না, কয়টা দিয়ে দিলাম? 5টা। তুমি 4টা দিয়েও করতে পারো, 3টা দিয়েও করতে পারো। এগুলা দেখবে না টিচার, তোমার মেইন অংশগুলো দেখবে, কারণ নিউরনের কিন্তু মূল স্ট্রাকচারটা কিন্তু আমরা এঁকে ফেলেছি। এবার বাকি অংশ কি আমি দেখাতে পারি? আচ্ছা, এইবার দেখো এই অংশটাকে তোমরা কিভাবে দিবে? এই যে এইভাবে সুন্দর করে উপর দিকে টান দিয়ে আবার এই দিক থেকে শাখার মতো সৃষ্টি করবা, এইভাবে। আবার এটা এই দিক থেকে প্রত্যেকটাকে এইভাবে শাখার মতো সবাই কি বুঝতে পারছো এটা কিভাবে দিলাম? এখন এইটাকে তো কোষ দেহ বলে। কোষ দেহ থেকে এই যেটা এই পর্যন্ত হচ্ছে কোষ দেহ। কোষ দেহ থেকে যেই লম্বা তন্তুর মতো যে আকৃতিটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অ্যাক্সন। আমরা এখন এইটাকে চিহ্নিত করে দেখাবো এইভাবে, এখান থেকে এইভাবে এই পর্যন্ত, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে কি? অ্যাক্সন। এবার এইটাকে কি বলা হচ্ছে? যে অংশগুলা শাখা প্রশাখা দেখতে পাচ্ছ, এইটাকে বলা হচ্ছে অ্যাক্সন প্রান্ত। এবার এই যে বডিটা দেখতে পাচ্ছ না, এই যে এইখান থেকে যেই অংশটা গোলাকার, এই যে 4 দিক দিয়ে দেখতে পাচ্ছ, এই অংশটাকে বলা হয় কোষ দেহ। এটাকে কি বলে? কোষ দেহ। আমার সাথে তোমরা একটু কথাও বলবে, এটাকে কি বলে? কোষ দেহ বলে। এবার এর ভিতর দিয়ে যে ছোট ছোট গোলাকার বস্তু দেখতে পাচ্ছ এটাকে কি বলে? এটাকে বলা হয় সাইটোপ্লাজম। এটাকে কি বলে? সাইটোপ্লাজম। আচ্ছা, এরপরে দেখো এর প্রত্যেকটা দিয়ে যদি কোষ দেহ ডেনড্রন থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা সৃষ্টি হয় সেটাকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রন থেকে যেই শাখা প্রশাখা সৃষ্টি হয় তাকে বলা হয় ডেনড্রাইট। তো ডেনড্রাইট একটু শাখা মতো এইভাবে একটু বড় করে করে দিয়ে এইভাবে শাখা বের করে দাও, এই যেভাবে। আবার এটা এখান থেকে একটা শাখা দাও, এইখান থেকে একটা শাখা দাও, এইখান থেকে শাখা দাও, এখান থেকে শাখা দাও। প্রত্যেকটাতে তোমার ইচ্ছা মতো যেভাবে দিলে দেখতে সুন্দর দেখা যাবে এভাবে দিয়ে দাও। তার মানে আমাদের ডেনড্রাইটটা আমরা এখন দেখাইতে পারবো। এই অংশটাকে বলা হয় ডেনড্রাইট।
তাহলে ডেনড্রাইট কাকে বলে যদি জ্ঞানমূলকে আসে, বলবো ডেনড্রন থেকে যেই শাখা প্রশাখা বের হয় বা উৎপত্তি লাভ করে তাকে বলা হয় ডেনড্রাইট। আর এই নিউরন হচ্ছে কয়টা অংশ থাকে? নিউরনকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। এক নম্বর হচ্ছে কোষ দেহ, কোষ দেহ। আর দুই নম্বরটাকে কি বলা হয়েছে? প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশ। তাহলে প্রলম্বিত অংশ কাকে বলে? প্রলম্বিত অংশ কোনটা? কোষ দেহ থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র চারদিকে, এই যে কোষ দেহের চারদিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে প্রলম্বিত অংশ। আর এই যে এইখান থেকে এই অংশটা দেখতে পাচ্ছ না, এই যে অংশগুলা এই পর্যন্ত, এই অংশটাকে বলা হয় ডেনড্রন। আর ডেনড্রন থেকে সৃষ্ট শাখা প্রশাখাকে বলা হয় ডেনড্রাইট, এই যে শাখা প্রশাখাগুলাকে। তাহলে আমরা ডেনড্রাইট কি পাইলাম, অ্যাক্সন কি, এটাও জ্ঞানমূলকে আসে, এটাও পেয়ে গেলাম। এখন দেখো এই কোষ দেহ, এই যে এইটার ভিতরে কি কি থাকে যদি তোমরা চিত্র লক্ষ্য করো, এখানে তিনটা অংশ থাকে। একটা জিনিস দেখানো হয় নাই, তোমাদের বোঝার সুবিধার্থে দেখা দিই। এইটার চারপাশ দিয়ে যে লেয়ারটা দেখতে পাচ্ছ না, এইটার ভিতরে যেই পাতলা পর্দা থাকে সেটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এটা তোমরা বোঝার জন্য আমি এটা দেখা দিলাম, প্লাজমা মেমব্রেন। তার মানে আমরা কোষ দেহকে যদি একটু লক্ষ্য করি, এটা কয়টা অংশে বিভক্ত? তিনটা অংশে বিভক্ত। দেখো এই কোষ দেহকে আমি আবার তিনটা অংশে দেখাচ্ছি, এটা কি কি আছে। এক নম্বর সাইটোপ্লাজম, নিউক্লিয়াসটাকে আগে বলি। প্রথমে কি আছে? নিউক্লিয়াস আছে, তাই না? ওটা কি নিউক্লিয়াসটা কার অংশ? সাইটোপ্লাজমের, সাইটোপ্লাজম কোষ দেহের। দুই নম্বরটা আমরা কি বলতে পারি? সাইটোপ্লাজম বলতে পারি, এটা এটারই অংশ, সাইটোপ্লাজম। তিন নম্বরটা আমরা কি বলবো বলতো? প্লাজমা মেমব্রেন। এই তিনটা কার অংশ? কোষ দেহের। প্লাজমা মেমব্রেন। যদি তোমাদের এমসিকিউ আসে, রোমান সংখ্যা দিয়ে কিন্তু এমসিকিউ আসে, অভিন্ন অভিব্যক্তি। কোষ দেহ গঠিত হয় এক নিউক্লিয়াস, দুই সাইটোপ্লাজম, তিন প্লাজমা মেমব্রেন। এই তিনটা অংশ নিয়ে কোষ দেহ গঠিত। আর টোটালটাকে বলা হচ্ছে কি? প্রলম্বিত অংশ এটার ভিতরে। এখন অ্যাকশন প্রান্ত কোনটা সেটাও বলে দিচ্ছি। যে কোষ দেহের নিচের থেকে যেই ভিতর দিয়ে একটা লম্বা তন্তু দেখতে পাচ্ছ সেটাকে বলা হচ্ছে অ্যাকশন। এবার দেখো এই প্রলম্বিত অংশ আবার দুই প্রকার, সেটা কি কি? আমি তোমাদের এই প্রলম্বিত অংশটা ওইখানে দাগ দিলে খারাপ দেখা যাবে দেখে, দুই নম্বর প্রলম্বিত অংশটাকে আবার আমি লিখলাম এখানে, এইখানে আমি আলাদা করে দেখাচ্ছি প্রলম্বিত অংশ। এইটা আবার কয়টা ভাগে বিভক্ত বলতো? দুই ভাগে বিভক্ত। সেটা কি কি? এক নম্বরে হচ্ছে অ্যাকশন, আর এটা কি নম্বর কি বলা হচ্ছে? ডেনড্রাইট। ডেনড্রাইট। এখন অ্যাকশন কাকে বলে, ডেনড্রাইট কাকে বলে আগেই বলছি না, আবার তোমাদেরকে বলি। কোষ দেহের নিচ থেকে যেই লম্বা তন্তুর আকৃতি অংশটা দেখা যাচ্ছে, এই ভিতর দুই পর্যন্ত গেছে, ওই অংশটা কোন পর্যন্ত শেষ হয়েছে? এই পর্যন্ত, এই পর্যন্ত। এই অংশটাকে বলা হচ্ছে অ্যাকশন। আর ডেনড্রাইট, ডেনড্রন থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে বলা হয় ডেনড্রাইট। ক্লাসেই মুখস্থ হয়ে যাবে সংজ্ঞা। এইবার এই নিউরনের তো আকার আছে যেটা দিয়ে তোমাদের এমসিকিউ বানাবে। এবার এখান থেকে আমরা আসছি, নিউরনের আকার বা আকৃতি কি রূপ? আকৃতি তিনটা আছে। এক লেখো গোলাকার, এক নম্বর কি? গোলাকার। দুই নম্বর ডিম্বাকার। তিন নম্বর তারকাকার। আমরা নিউরনের ভিতরের গুরুত্বপূর্ণ যেই অংশগুলা সেগুলা কিন্তু আমরা পেয়ে গেছি। এইবার তোমাদেরকে দিব নিউরনের সংজ্ঞা। নিউরনের সংজ্ঞাটা আমি ডান সাইডে লিখি, যেহেতু এখানে জায়গা একটু কম আছে। এই সংজ্ঞাটা 1 মার্কের জন্য যদি আসে তাহলে তোমরা কিভাবে লিখবে?
নিউরনের আরেকটা নাম আছে, বলো তো কি, কেউ বলতে পারবে? স্নায়ু কোষ। কি বলে? স্নায়ু কোষ। তাহলে আমরা এইভাবে নিউরন 1 মার্কের জন্য তোমাদের প্রচুর পরিমাণ আসে, নিউরন বা স্নায়ু কোষ। আচ্ছা, আমি এটা মুখে বলি, তোমরা শুনে লেখো। স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের একককে নিউরন বলে। স্নায়ুতন্ত্রের গঠন লেখো। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যক্রমের একককে নিউরন বা স্নায়ু কোষ বলে। নিউরন বা স্নায়ু কোষ বলে। যদি 1 মার্কের জন্য আসে নিউরন কি, স্নায়ু কোষ কি? হ্যাঁ, বুঝি নাই। নার্ভ টিস্যু, এটা হচ্ছে নার্ভ মানেই তো স্নায়ু, ইংরেজিতে নার্ভ বলে। না, ওটা বলা যাবে না। নার্ভ টিস্যুর ভিতরে অনেকগুলো পার্ট আছে, এইখানে তোমাকে নিউরন বা স্নায়ু কোষ বলা হবে। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের একককে নিউরন বা স্নায়ু কোষ বলে। যদি জ্ঞানমূলকে আসে তাহলে তোমরা একটু লিখতে পারবে। এখন দেখো, তোমাদেরকে কিন্তু এই নিউরনের গঠন চিত্র সহ, বায়োলজিতে যদি চিত্র নাও চায়, যদি ওই প্রশ্নটার চিত্র থেকে থাকে তাহলে অবশ্যই তোমাকে লিখতে হবে, চিত্র আঁকাতে হবে। আর যেই প্রশ্নের চিত্র নাই সেটা না দিলে কোনো সমস্যা নাই। তাহলে তোমাদের শীট দিয়ে দিছি, সেটারটা আজকে ব্যাখ্যা। শীট আমি আগেই দেই, সেটার ব্যাখ্যা এখন দেখাচ্ছি কিভাবে তোমরা মনে রাখবা। নিউরনের আকার কি কি, তারপরে এটা কয়টা অংশে বিভক্ত, 2টা, কোষ দেহ, প্রলম্বিত অংশ, কোষ দেহ আবার কি কি অংশ নিয়ে গঠিত, মেইন কিওয়ার্ড ধরে ধরে তোমরা পড়বে, বায়োলজি তোমার কাছে সহজ হয়ে যাবে। এরপরে প্রলম্বিত অংশ আবার 2 ধরনের হয়ে থাকে, অ্যাক্সন এবং ডেনড্রাইট, এটা আবার কি সেটাও বলে দিছি। এবার এটার আকৃতিটা কেমন, গোলাকার, ডিম্বাকার, তারকাকার। এছাড়াও আরো তোমাদের একটা তথ্য দিব, দেখো এই অংশটা তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমাদের সিন্যাপস, এটা আগে লেখো। এটা 1 এর জন্য আসে, 2 এর জন্য আসে, 1 বা 2। আর একটা প্রশ্ন আছে সিন্যাপস, সিন্যাপসের পরে আছে মায়োলিন। মায়োলিন তোমাদের বইয়ে চিত্রের মধ্যে মায়োলিন শীটটাকে দেখানো হয় নাই। আমি আগে সিন্যাপসের আগে এই অংশটাকে বলতেছি, মায়োলিন জিনিসটা কি। মায়োলিন হচ্ছে যে ক্যাপসুলের ভিতরে যে এরকম যে কালো গোলাকার বস্তুটা থাকে, একটা এই পাশে থাকে, একটা এই পাশে, আবার একটা এই পাশে, একটা এই পাশে, এই অংশটাকে বলা হয় মায়োলিন শীট। এটা এমনি বোঝানোর জন্য দিলাম, তোমাদের বইয়ে নাই, তোমরা না লিখলে হবে, দিলে কেউ কাটতে পারবে না, এটা তো আছে অরিজিনালি। তো এটাকেই বলা হয় কি, মায়োলিন শীট। ওকে, আর এই মায়োলিন কাকে বলে? নিউরিলেমা নামে একটা অংশ আছে, ওই অংশে স্নেহ পদার্থ কি করে জমা হয়, একটা স্তর থাকে স্নেহ পদার্থের, এই অংশটাকে বলা হয় মায়োলিন। এই অংশটা, এটা কি স্নেহ পদার্থ, স্নেহ মানে কি চর্বি, ইংরেজিতে কি বলে ফ্যাট। তাহলে এটা 1 মার্কের জন্য যদি আসে, ওই শীটের মধ্যে লেখা আছে, ওই সংজ্ঞাটা এখন তোমাকে লিখতে হবে না। এবার সিনাপসের সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলবো, এটা লিখে নিবা, আমি মুখে বলবো, তোমরা লিখে নাও, ঠিক আছে? এই সংজ্ঞাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, 2 এর জন্য তোমাদের দিয়ে দেওয়া হবে, কিন্তু 1 মার্কের জন্য ক্লাসে লিখে নাও। এটা একটু লেখো, সিনাপস কি। আমি কি সংজ্ঞাটা বলবো? জি স্যার। একটা নিউরনের অ্যাকশনের, একটি নিউরনের অ্যাকশনের, একটি নিউরনের অ্যাকশনের টার্মিনালের, টার্মিনালের বানানটা একটু লিখে দেই, জটিল আছে। টার্মিনালের, একটা নিউরনের অ্যাকশনের টার্মিনালের সাথে, টার্মিনালের সাথে কোনটা আমি দেখা দিচ্ছি একটু পরেই, চিত্রের মধ্যে দেখাবো সংজ্ঞাটা লেখার পরে। টার্মিনালের সাথে দ্বিতীয় একটি নিউরনের, আমি আবারও বলছি, একটি নিউরনের অ্যাকশনের টার্মিনালের সাথে দ্বিতীয় একটি নিউরনের ডেনড্রাইট সরাসরি যুক্ত থাকে না।
ডেনড্রাইট, এই যে এই অংশটা কথা বলেছে, ডেনড্রাইট সরাসরি যুক্ত থাকে না। পরের লাইন বলবো, এই সূক্ষ্ম ফাঁকা সংযোগ স্থলকে সিনাপস বলে। এই সূক্ষ্ম ফাঁকা সংযোগ স্থলকে সিনাপস বলে। এখন দেখো তোমাদের এটা দশম অধ্যায়ের 215 পৃষ্ঠা থেকে আমি এটা করাচ্ছি। তোমাদের যে দ্বিতীয় অধ্যায়, এখানে নিউরন নিয়ে যতটুকু লেখা আছে ভালো করে লেখা নেই, অপ্রাসঙ্গিক কিছু লেখার জন্য আমরা সবসময় সব টিচারই কি করে, দশম অধ্যায়ে নিউরনের কথাটা অনেক সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, এই জন্য আমি ওইখান থেকে পড়াচ্ছি। তাহলে এটা দশম অধ্যায় থেকে এখানে সিনাপসের 2-3টা চিত্র একসাথে দেওয়া হয়েছে। তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে এটা ডেনড্রাইট না, এই ডেনড্রাইটটা এইখানে যদি আমরা আরো একটা এই চিত্র আঁকি, ওই ডেনড্রাইটটা এই অ্যাকশন প্রান্তের সাথে এসে মিলিত হয়, বাট মনে হয় মিলিত হয়েছে, মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে না, বলছে সরাসরি যুক্ত থাকে না, কিন্তু তোমার আপাত দৃষ্টিতে মনে হবে যে সুন্দরভাবে একটার সাথে আরেকটা লেগে আছে। এইভাবে আমাদের মানবদেহের নিউরন একটার সাথে আরেকটা কি করে আছে, কানেক্টেড হয়ে আছে, কিন্তু আসলে মাঝখানে একটা সূক্ষ্ম একটা ফাঁকা সংযোগ স্থল থাকে, আর এই ফাঁকা সংযোগ স্থলকে বলা হয় সিনাপস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি টেস্ট পেপার বা গাইড কেনো, দেখবা সিনাপস সিরিয়াল ধরছে, কত সালে কোন বোর্ডে আসছে, এই অধ্যায়ের সুন্দর, মানে এই টপিক থেকে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক। এবং 2-এও আসে সিনাপস বলতে কি বোঝায়। যখন 2-এর জন্য আসবে তখন আরো 2-3 লাইন তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, ওইটা নিয়ে আমি এখন আলোচনা করব না। আমি এখন পড়াচ্ছি দ্বিতীয় অধ্যায়, দশম অধ্যায় আরো ডিটেলস আলোচনা আছে, ওইদিকে যাব না এখন। তাইলে সিনাপসের সংজ্ঞাটা গেল, মায়োলিনের সংজ্ঞাটা গেল, প্রলম্বিত অংশের সংজ্ঞাটা একটু লিখে নাও। প্রলম্বিত অংশটা কি এটা একটু আন্ডারলাইন করে সংজ্ঞাটা লেখো। তারপরে আমি আর এই ক্লাসের আর 1 মিনিট থেকে 1.5 মিনিট নিব, তাই আমাদের নিউরনের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। লিখে নাও, কোষ দেহ থেকে সৃষ্ট। সংজ্ঞা খুবই সহজ, কোষ দেহ থেকে, এটা তো কোষ দেহ, এখান থেকে এটা কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। কোষ দেহ থেকে সৃষ্ট, সংজ্ঞা ক্লাসেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাকে বলা হয় প্রলম্বিত অংশ। লিখছো? এবার ডেনড্রাইটের সংজ্ঞা ভুলে যাইতে পারো, আগে এটাকে সাইজ করি। ডেনড্রাইট লিখে আন্ডারলাইন করো, সংজ্ঞাটা লিখে ফেলো। লেখা হচ্ছে ডেনড্রন, ডেনড্রন থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে ডেনড্রাইট বলে। দুটা সংজ্ঞাই খুবই সহজ, শুধু কিওয়ার্ডটা মনে রাখতে হবে। কোষ দেহ থেকে হলে সেটা হবে প্রলম্বিত অংশ, আর ডেনড্রন থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে বলে ডেনড্রাইট। ডেনড্রন, ডেনড্রন বানানটা দেখো কেমন হবে, ডেনড্রন। ডেনড্রন থেকে সৃষ্ট শাখা প্রশাখাগুলোকে বলা হয় ডেনড্রাইট, ডেনড্রাইট। এখন ডেনড্রাইট যেহেতু শিখলা, ডেনড্রন জিনিসটা কি এটাও একটু লিখে নাও, ছোট্ট ছোট্ট সংজ্ঞা, তাহলে তোমার নিউরন নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না। বললাম কোষ দেহের চারদিকে, কোষ দেহের চারদিকে শাখাযুক্ত, কোষ দেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে, ডেনড্রন বলে। লিখছো? আচ্ছা, কোষ দেহের চারদিকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে, দেখো ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। এবার আর একটা জিনিস দেওয়া বাকি ছিল, এইখানে আমার জায়গা আছে, এইটার ভিতরে আন্ডার ভিতরে একটু লিখে দিব, যে তথ্যটা তোমার জানা থাকতে হবে, এমসিকিউর জন্য লাগবে। সাইটোপ্লাজমে থাকে, লেখো
সাইটোপ্লাজমে থাকে। কি কি থাকে? 1 নাম্বার লেখো, রোমান সংখ্যা দিয়ে লেখা, মাইটোকন্ড্রিয়া। ওই অংশটার ভিতরে আরো কি কি থাকে, ওইটার এই গোলাকার যেটা, এটাকে দেখা যাচ্ছে না, ওইটার ভিতরে কি কি থাকে আগে এখন দেখো, এটা দিয়ে এমসিকিউ বানানো হয়। 1 নাম্বার মাইটোকন্ড্রিয়া লিখে ফেলো, এটা দিয়ে আজকের ক্লাস জীববিজ্ঞান শেষ হবে। মাইটোকন্ড্রিয়া। 2 নম্বর কি আছে? গোলজি বস্তু আছে, গোলজি বস্তু আছে। 3 নম্বর আছে লাইসোজোম বা সমও বলা হয়, লাইসোজোম বা লাইসোসোম। এরপরে চর্বি আছে, এটার ভিতরে কি আছে? চর্বি আছে। তারপরে গ্লাইকোজেন আছে। 5 নম্বরে লেখো গ্লাইকোজেন এবং রঞ্জক কণা থাকে। আর কি থাকে? 6 নম্বর রঞ্জক কণা, এবং 6 নম্বরটা আমি এখানে লিখে দিচ্ছি, এটাই শেষ, নিসল দানা। এবং সবচেয়ে বেশি তোমাদের এমসিকিউতে অপশনে এইটা থাকে, নিসল দানা, গ্লাইকোজেন এবং চর্বি। এই 3টা ব্যবহার করে বারবার তোমাদের এমসিকিউ আসে, কিন্তু তোমাদের সবগুলাই মনে রাখতে হবে এই কয়টা এমসিকিউর জন্য, এটা এমসিকিউর জন্য, এবং এই 3টাও কি এমসিকিউ। এখন তোমরাই বলো, একটা টপিক যখন পড়বো, যদি বুঝে বুঝে পড়া যায়, এটার মধ্যে কি কি জ্ঞানমূলক আছে সেটাকে স্পেশালি একটু নোট করে একটু পড়ে লিখে যদি পড়ো, তাহলে তোমার বায়োলজি অনেক সহজ হয়ে যাবে। বায়োলজিকেই তখন তোমার সবচেয়ে বেস্ট সাবজেক্ট মনে হবে। বায়োলজির চিত্র দেখে সবাই ভয় পাও, তোমরা শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইগুলাকে বেশি পছন্দ করো, এগুলা মুখস্থ করা লাগে অনেক কিছু। এটা চিত্র আঁকাইতে পারলে চিত্রের ভিতর থেকে অনেক কিছু দেখলে বুঝতে পারা যায়, এই জন্য বুঝে বুঝে পড়লে সব সাবজেক্টই সহজ হয়। আমরা এই টপিকের ভিতর থেকে অনেকগুলা কিছু জানতে পারলাম। অল্প সময় আমরা কি কি জানলাম, তোমরা সবাই আমার সাথে একটু বলবা কি কি জানলাম আজকে। এখান থেকে ডেনড্রাইট কি, এটা শিখতে পেরেলাম নাকি? এরপরে আরেকটা কি, কোষ দেহ কাকে বলে, প্রলম্বিত অংশ কাকে বলে, নিউরন কাকে বলে, নিউরনের আকার কি সেটা জানলাম, কোষ দেহ কয়টা অংশে গঠিত সেটা জানলাম, তারপরে প্রলম্বিত অংশ কয়টা অংশে বিভক্ত সেই 2টা জানলাম, এবং সেটা কাকে বলে, অ্যাক্সন কি, ডেনড্রাইট কি, এটাও জানলাম। এরপরে সর্বশেষে আমরা দেখলাম সাইটোপ্লাজমের ভিতরের অংশে আর কি কি থাকে, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, গ্লাইকোজেন, নিসল দানা, রঞ্জক পদার্থ, এছাড়াও আরো কি আছে, লাইসোজোম, চর্বি, এত কিছু থাকে। এরপরে নিউরনের সংজ্ঞাটা আমরা জানলাম, নিউরনটা কি, স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের এককে স্নায়ুকোষ বা নিউরন বলা হয়। সিনাপসের সংজ্ঞাটা জানলাম, মায়োলিন সম্পর্কে জানলাম। তার মানে আমি বলেছিলাম যে 14 গোষ্ঠী, 14টার বেশি হয়ে গেছে নাকি, 28 গোষ্ঠী হয়ে গেছে। 14 গোষ্ঠী শেষ। এখন তোমরাই বলো আজকের নিউরন টপিকটা তোমরা কেমন বুঝলা, একটু জোরে বলবা, না বুঝলেও বলবা, বুঝলেও বলবা। বলো বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আলহামদুলিল্লাহ। তার মানে আমার ক্লাসটা সার্থক। ধীরে ধীরে যতটুকু পড়ানোর চেষ্টা করেছি, একটা টপিক একদম সুন্দরভাবে কি কি আছে সব কিছু আমরা জানার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? এখন আমরা নেক্সট ক্লাসে চলে যাব। নেক্সট ক্লাস আজকে কি নিতে চেয়েছি? শুভা। অলরেডি আমরা বঙ্গবাণী শেষ করেছি, আজকে বিজেএস ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু এটা না নিয়ে আজকে বাকি টাইম আছে 4টা 31 বাজে। আচ্ছা, আমরা যতটুকু পারি ততটুকু পড়বো, নেক্সট ক্লাসে বাকিটা অ্যাড করবো।